বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক আছে, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম আর পুলিশের গুলিতে মানুষ নিহত হবার ঘটনা নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। কিন্তু বাস্তব পরিস্থিতি আসলে কি? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম, বেসরকারি সংস্থা উমিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকার বাংলা একাডেমি অডিটোরিয়ামে। এরই মধ্যে আপনারা জেনেছেন, এই অনুষ্ঠানটি হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। সরাসরি প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন সঞ্জিদা ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে অনেকগুলো গুমের ঘটনায় অনেক ক্ষেত্রে তদন্ত কমিটিও গঠন করা হয়নি। গুমের ঘটনাগুলোর ক্ষেত্রে কি রাষ্ট্রের এক ধরনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি অনেকগুলো গুমের ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন সঞ্জিদা ইসলামের। ফরিদা আক্তার, এক্ষেত্রে কি রাষ্ট্রের এক ধরনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে? প্রথমত, যে গুমের ঘটনা যে ঘটছে সেখানে রাষ্ট্রের একটা সংশ্লিষ্টতা আছে, কারণ যে গুমের ঘটনাগুলো সম্পর্কে আমরা শুনছি সেগুলো রাষ্ট্রযন্ত্রেরই বা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো না কোনো বিভাগ থেকে এই ঘটনাগুলো ঘটছে। ফলে নিষ্ক্রিয়তা থাকাটা তো খুবই স্বাভাবিক, কারণ তাদেরই মানুষ ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং আমি মনে করি যে এটা মানে আমরা যে উৎকণ্ঠাগুলো নিয়ে এসছি এবং এই বছরের যে প্রতিপাদ্য যে 365 দিনই অন্তত মানে আমাদের মানবাধিকার রক্ষা হবে, সেখানে গুমের ঘটনার মতো মানবাধিকার হরণ, আমি এটাকে মানবাধিকার লঙ্ঘনও বলবো না, আমি বলবো যে এটাকে মানবাধিকার হরণ বলা ছাড়া কিছু বলা যায় না। এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন যে এখানে রাষ্ট্রের সম্পৃক্ততা, অর্থাৎ সরকারি বাহিনীর সম্পৃক্ততার কথা যেটা বলছিলেন, এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন? না, আমরা যেসব মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্টগুলো দেখি, যেমন আমি আজকে আসার আগেও মানবাধিকার সংস্থা অধিকারের কিছু তথ্য দেখছিলাম, সেখানে যেটা দেখলাম যে ঘটনাগুলো ঘটেছে সেখানে র্যাব এবং পুলিশের সংশ্লিষ্টতা সরাসরি পাওয়া গেছে। তো ফলে ওরা ধরে নিয়ে যায়, তারপর আর পাওয়া যায় না, তারপর তারা নিখোঁজ হয়ে যায়, তারপর ফিরে আসলেও আবার তাদেরকে নিয়ে যায় কিংবা মৃত অবস্থায় পাওয়া যায়। তো এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে সেটা তো রাষ্ট্রেরই যন্ত্র, তাহলে রাষ্ট্র নিষ্ক্রিয় থাকবে না তো কি করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফৌজিয়া করিম ফিরোজ। অবশ্যই যদি আমরা সংবাদপত্র বা আমরা খবর শুনি টেলিভিশনে, রেডিওতে, আমরা গুমের ঘটনা সম্পর্কে জানতে পারি। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে বলছি যে গুম যখনই হবে, একজন নাগরিকেরও দায়িত্ব আছে যে কিভাবে সে গুম সম্পর্কে সে পুলিশের কাছে যাবে, সে কীভাবে সেই ঘটনার সম্পর্কে জিডি বা এফআইআর করবে এবং সেটা নিচ্ছে কি না সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এখন সব মানে ঢালাওভাবে যদি আমরা সবাইকে বলি যে গুম হয়ে গেছে, সেটা সঠিক না। এবং রাষ্ট্রকে সক্রিয় করবার জন্য কিন্তু আমাদের অনেক ধরনের পদক্ষেপ হতে পারে। এই পদক্ষেপগুলো আমরা করেছি কিনা এই খবরটা কিন্তু আসছে না। আসছে যে গুম হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয়তার কতদূর পর্যন্ত পদক্ষেপ আছে সেটা আসছে কিনা, কারণ বাংলাদেশ মানবাধিকার কমিশন কিন্তু আছে। ওনার প্রশ্নটা ছিল যে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে কিনা। আপনি কি মনে, আপনি তো মানবাধিকার কমিশনের একজন সদস্য। আমি মানবাধিকার কমিশনের পক্ষ থেকেই বলছি যে মানবাধিকার কমিশনে আমাদের কিন্তু কমিশন অ্যাকসেপ্ট করে কমপ্লেনগুলো, যেখানে গুম হচ্ছে আমরা কিন্তু সেখানে যদি কমপ্লেন আসে সেটাকে আমরা ইনভেস্টিগেশন করতে চেষ্টা করি নিজস্ব মতে, এবং তারপরে যদি আমরা মনে করি এটা জেনুইনিটি আছে তাহলে আমরা এটাকে যথার্থ যেখানে কর্তৃপক্ষ তার কাছে আমরা যাচ্ছি। সরকারকে এটাকে গুরুত্ব দিচ্ছে, অনেক ক্ষেত্রে দিচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো উত্তরটা আসছে না। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে আইনজীবী হিসাবে আমি মনে করি
যে এখানে হচ্ছে, রাষ্ট্রীয় সবসময় নিষ্ক্রিয় থাকছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমরা যারা ভিক্টিমাইজ হচ্ছি তারাও কিন্তু নিষ্ক্রিয়। আপনারা শুধুমাত্র পত্র পত্রিকায় আসছে, কিন্তু এই নিষ্ক্রিয়তাটা মনে হয় আরও জোরালো হতে হবে। তাহলে সেই জোরালো অবস্থায় যদি দেখা যায় রাষ্ট্র তখন নিষ্ক্রিয়, তাহলে আমরা কিন্তু রাষ্ট্রকে নিষ্ক্রিয়তা সম্পর্কে আমরা তাদেরকে বলতে পারবো, কিন্তু আমরা মনে করি যে সেটা সেরকম হচ্ছে না। ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন আমি ওনার কাছে আবার ফেরত যাব। সানজিদা ইসলাম, আপনি বলছিলেন যে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে কিনা, আপনার প্রশ্ন। আপনার কি এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে যে রাষ্ট্র নিষ্ক্রিয় কিনা, বা উনি বলছেন কোথায় কমপ্লেন করতে হবে, ঠিকমতো কমপ্লেন করা হচ্ছে কিনা? জি, আমার নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে গুমের ঘটনার কারণে আমার ভাইকে গুম করা হয়েছে গত 1 বছর আগে, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা র্যাবের সদর দপ্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং আরও অন্য আইন সংস্থাগুলোতে 3 বার করে আবেদন করার পরেও কোনো ইনভেস্টিগেশন হয়নি, এবং এখন পর্যন্ত 1 বছর পার হওয়ার পরেও আমরা কোনো উত্তর পাইনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেকে হাত তুলেছেন বিষয়টিতে মতামত নেওয়ার জন্য। একেবারে পেছনের সারিতে আমরা যতগুলো গুমের ঘটনার কথা জানি, যে ফরিদা আপা আমাদেরকে বলেছেন, অধিকাংশ গুমগুলো রাজনৈতিক কারণে, ক্ষমতাসীন দলের সমর্থক কর্মী তাদের ইন্ধনেই এসব ঘটনাগুলোর অধিকাংশ ঘটে থাকে, যেটা ফরিদা আপা বলেছেন। আমরা একমত। আমরা মনে করি এখানে কমপ্লেইন করে কোনো লাভ হবে না। যেখানে রাষ্ট্র জড়িত সেখানে কমপ্লেইন করার কোনো উপকার পাওয়া যায় না, যেটা আপা বললেন মানবাধিকার কমিশনের। তাহলে উপায়টা কি? উপায় হলো গণ আন্দোলন করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে একজন। আমি একটু বলবো যে যাদের গুম খুন হয় তারা জিডি কিংবা আইনজীবী কিংবা কোর্টে মামলা করতে যায় না, এটা না। আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রেস ক্লাবে যাচ্ছে, আন্দোলন করছে, কিন্তু তারা আসলে বিচার পাচ্ছে না। কিন্তু এটাও আমরা দেখি, এইটি যদি আমাদের সরকারি দল এবং বিরোধী দল সবাই যদি পদক্ষেপ নেয়, তখন কিন্তু এগুলো এই ইনভেস্টিগেশনগুলো অনেক সহজ হয়। সেইখানে আমরা মনে করি যে সরকারের অনেক বেশি গাফিলতি, এবং আমি বলবো অন্যান্য রাজনৈতিক দল যারা, তাদেরও গাফিলতি আছে। তারা যদি জোর আন্দোলন করে, দাবি জানায়, অবশ্যই এই সমস্যার সমাধান সম্ভব। ধন্যবাদ আপনাকে। বা পাশে পঞ্চম সারিতে আরেকজন। আমি 5 তারিখের প্রথম আলোর ইডিয়া কোট করে বলছি, নিজ নির্বাচনী এলাকায় সাজেদুল ইসলাম সহ 8 জন নিখোঁজ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলো যে তারা কোথায়। উনি এক আধ্যাত্মিক শক্তির বলে বলল যে আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে জড়িত না, এবং তারা নিজের ইচ্ছা কোথায় লুকাই রয়েছে। কোন আধ্যাত্মিক ক্ষমতার বলে সে এরকম মন্তব্য করতে পারে? আমার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি শেষ করিনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যেই থাকে সে তার দেখা যায় একটা অতি কথন রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর মাল আল্লাহ নিচে। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। উনি একটা ধারণা থেকে জিনিসটা বলেছেন, আল্লাহ নিচে রানা প্লাজা বলে থাকতে পারেন বা বলে থাকতে পারেন বিষয়টা। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। শাহজাহান ওমর। ধন্যবাদ মিসেস সঞ্জিদা ইসলাম। দেখুন, আমি আর্মিতে ছিলাম বেসিকলি। যখন বিডিআরে ছিলাম সেক্টর কমান্ডার হিসাবে, আমাদের অফিসের পিছনে একটা বোর্ড লেখা ছিল এই যে বিডিআরের সহযোগিতা ছাড়া, ইন্ধন ছাড়া কোনো স্মাগলিং হওয়া সম্ভব নয়। তদ্রূপ সরকারি ল এনফোর্সিং এজেন্সির ইনঅ্যাক্টিভিটি ছাড়া কোনো গুম খুন হতে পারে না। তো যেখানে সরকার গুম খুন করতে ইদানিং প্রচণ্ডভাবে ব্যর্থ হচ্ছে, সেখানে রোধ করতে ব্যর্থ হচ্ছে, সেখানে সানজিদা ইসলাম সুন্দর বলেছেন যে সরকারের নিষ্ক্রিয়তায় দিন বা দিন এই গুম খুম বৃদ্ধি পাচ্ছে। এই দেখেন, ইদানিং কয়েক মাস আগে এই নারায়ণগঞ্জে কী ঘটনা ঘটলো, র্যাবের দ্বারা কী হলো, 7টা মার্ডার। কি মার্ডার? এক মিড লেভেল পলিটিশিয়ান আর এক মিড লেভেল পলিটিশিয়ানকে মার্ডার করলো ইউজিং দিস র্যাব পিপল। অভিযোগটা সেরকমই এসেছে, এবং সেইভাবে চার্জশিট হয়েছে, পেপার পত্রিকা আপনারা সকলে দেখেছেন। সরকার সেখানে খুব একটা ইফেক্টিভ নয়। সরকার তো গ্রেফতার করেছে তাদেরকে। গ্রেফতার কেন করেছে, কখন করেছে আপনিও জানেন, আমিও জানি, যেভাবেই হোক করেছে, গ্রেফতার করেছে। এবং এখনও আপনার কনফেশনাল স্টেটমেন্ট আসতেছে। তো আমি সঞ্জিদার
উত্তরে বলবো সরকার যদি এই সময় দুই একটি ঘটনার একটি ডেটারেন্ট পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে পারেন, আমি বিশ্বাস করি গুম খুব বন্ধ অসম্ভব। আরেকটু কথা, যেখানে সরকার এই আইন প্রয়োগ বাহিনীকে নিজের রাজনীতির স্বার্থে ব্যবহার করে, জনগণের সমর্থন শক্তির উপরে নির্ভর না করে যখন র্যাব, পুলিশ এবং বিজিবি ফিজিবি এর উপর নির্ভর করে সরকার চালায়, সেখানে এই এজেন্সিগুলি সরকারের উপর আপার হ্যান্ড পায়। অ্যাজ এ রেজাল্ট তারা যে এইগুলি করে যাচ্ছে এবং সরকার যেহেতু তাদেরকে দুদিন আগে ব্যবহার করেছে, সরকারের মুখে কুলুপ লাগিয়ে বসে আছেন। ধন্যবাদ শাহজাহান ওমর। আবারও একটু দর্শকদের কাছে ফেরত যায় দ্বিতীয় সারিতে। আমার কথা হচ্ছে, রক্ষক যদি ভক্ষক হয়, এক্ষেত্রে মানবাধিকার কমিশন কি পদক্ষেপ নেবেন এবং সরকার সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক চাহিদাগুলোকে প্রোটেকশন করার ওয়াদাবদ্ধ, তা কি একবারও পূর্ণ হয়েছে? ধন্যবাদ আপনাকে। মানবাধিকার কমিশনের যে প্রসঙ্গ আপনি তুলেছেন এই ব্যাপারে আমরা পরে আসব। এখন আপাতত প্রশ্নটা হচ্ছে যে গুমের বিষয়টা সরকারের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে কিনা। আরেকজন দর্শকের মতামত দেব, ডান দিকে পেছনের সারিতে। গুম সংক্রান্ত একটি আন্তর্জাতিক কনভেনশন রয়েছে, সেটিতে আমাদের যে সরকারগুলো, বিগত সরকারগুলো, বর্তমান সরকারও এটাতে সাইন করেছে কিন্তু এখন র্যাটিফাই করেনি। এটাকে আমাদের নিজস্ব লয়ের সাথে ইনকর্পোরেট করে গুমকে একটি আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত করে আইন প্রণয়ন করা উচিত, যাতে সরকার এবং পরবর্তী সরকারগুলো এটা সম্বন্ধে বাস্তব মানে পদক্ষেপ নিতে পারে। ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, শুনলেন সবার কথাই যে সবাই বলছেন এক ধরনের সরকার নিষ্ক্রিয়, বিষয়টাকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখছে না, মানুষজন গুম হচ্ছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো? কেন নিষ্ক্রিয় সরকার? গুম হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সরকার নিষ্ক্রিয় সেটা কি সত্য ভাষণ হলো? আমার বন্ধু শাহজাহান ওমর সাহেব তিনি বললেন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ইনঅ্যাক্টিভ হওয়ার কারণের জন্যেই বা তাদের যোগসাজশের জন্যেই এই ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। তারা সরকারের ছিলেন, যদি তিনি নিজে স্বীকার করেন যে তাদের সময়েও এই মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে এই তাদের নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারণের জন্যে, তাহলে তারা কি পদক্ষেপ নিয়েছিলেন সেই সময়? আজকে না হয়নি সেটা যদি বলতে হয় তাহলে কিন্তু আমি এই বিতর্কে যাচ্ছি না। হয়েছে কি হয়নি সেটি সেই সময়ের যে মিডিয়া আছে সেই মিডিয়া বলবে এবং যারা ভুক্তভোগী তারা বলবে। এখনকার কথা যদি এখনও প্রশ্ন অতীত কিন্তু টানতে হয় এই কারণের জন্য, কারণ অতীত আমাদেরকে অনেক তিক্ত অভিজ্ঞতা দেয়। 2001 সালের নির্বাচনের পরে কি হয়েছিল সেটা আমরা জানি। আমি আসছি এখন অতীতে হয়েছে বলে এখন চলবে সেটা আমাদের কারো যুক্তি নয়। আমাদের আপা একটি অধিকারের একটি রিপোর্টের কথা বললেন। অধিকারের রিপোর্ট তারা দিয়েছেন। আমরা জানি যে এই যারা এই মানবাধিকার ওয়াচ ডগ হিসাবে কাজ করেন তারা কিন্তু কেউ তদন্তকারী সংস্থা নয়। তারা নিজেদের যে প্রতিবেদনগুলো দেয় সেটা তো অলরেডি পত্রিকাতে বেরিয়ে গিয়েছে। তাহলে আপনি অধিকারের রিপোর্টটা কেন উল্লেখ করবেন? আমরা তো পত্রিকাগুলোতে মিডিয়াই কিন্তু এই তারা কিন্তু নিজস্ব কোনো প্রতিবেদন দিচ্ছে না, মিডিয়ার রিপোর্টগুলোকে কালেক্ট করে তারা প্রতিবেদন দিচ্ছেন। এবং সে কারণের জন্য আমার প্রশ্ন হলো যে তারা যদি নিজস্ব পদ্ধতিতে যদি এই তদন্তগুলো করে যদি স্পেসিফিক্যালি বলতে পারতেন যে অমুক গুম হয়েছে বা অমুককে অ্যাবডাক্ট করা হয়েছে, স্পেসিফিক্যালি যদি দিতেন তাহলে আমি মনে করি যে তাহলে জনগণের জন্য সুবিধা হতো, সরকারের জন্য সুবিধা হতো। এবং আমার হাতে যে পরিসংখ্যান আছে আমি সেখানে দেখতে পাচ্ছি যে নিষ্ক্রিয়তার কথা বলেছেন আপনি। সবগুলো মানবাধিকার সংস্থার কিন্তু প্রতিবেদন একই রকম, আইন ও সালিশ কেন্দ্র, হিউম্যান রাইটস ওয়াচ, অধিকার, হয়তো দুই একটি কম বেশি তাদের আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে তারা কি কেউ তদন্ত সংস্থা? নিশ্চয়ই না। তারা তাদের নিজস্ব কোনো তদন্ত নেই। আপনি বলছেন যে সেটা যদি হয়, আপনি যদি একটা ঘটনার কথা ধরুন, ইলিয়াস আলীর ঘটনাটাই যদি আপনি ধরেন, একটা ঘটনা, সেই ঘটনার ব্যাপারে সরকার কি করতে? আমি আসছি যে নারায়ণগঞ্জের কথা তোলা হলো, যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে
গ্রেপ্তার করা হয়েছে, এমনকি উচ্চপদস্থ সামরিক অফিসার ছিলেন তারা। এর আগে কোনো দিন কিন্তু কোনো সামরিক অফিসারদেরকে এইভাবে শাস্তিমূলক ব্যবস্থায় নেওয়া যায়নি। এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা চলছে। ওনার ভাই উনি বলছেন যে গুম হয়েছেন, সেই ব্যাপারে কি করা হয়েছে? একটা জিনিস, ইলিয়াস আলী গুম হয়েছে আমাদের জন্য দুঃখজনক, কিন্তু সরকার নিষ্ক্রিয়। ইলিয়াস আলী গুম হয়েছে, সরকার নিষ্ক্রিয়, দুটো কিন্তু একসাথে বলতে পারবেন না। গুম হয়েছে এটা ঠিক না। সরকার কি করেছে? সরকারের দায়িত্ব গুম যেন না হয়। না সরকার কি করেছে? না, সরকারের দায়িত্ব গুম হয়েছে সেটাও পুরো না বলছি না। না, সরকারের দায়িত্ব গুম উদ্ঘাটন করা, সরকার কি করেছে? না, আপনি যদি সেটা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গুম হয়, অনেক সভ্য দেশে গুম হচ্ছে, সরকার সেখানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এখানেও যেটি হচ্ছে যে অপরাধ হবে না এমন কোনো সমাজ নেই, অপরাধ হচ্ছে। সেই অপরাধ দমনে সরকার বা রাষ্ট্র বা সেই সমাজ কতটুকু পজিটিভ ভূমিকা পালন করছে তার উপরে নির্ভর করবে সেই সমাজটি কতটুকু অপরাধ দমনে সক্রিয়। আজকে যে কথাটি বলা হয়েছে, আপনি বললেন ইলিয়াস আলী, এর আগে অনেকেই গুম হয়েছে, তাদের কি হয়েছিল? আজকে একটি ঘটনা দিয়েই আপনি যদি বলেন যে নিষ্ক্রিয়, তাহলে বলতে হবে যে রাষ্ট্র একটি পর্যায়ে এমন অবস্থায় গিয়েছে যে আপনি মানবাধিকারের কথা বলবেন, জাতির পিতাকে হত্যা করা হয়েছে, তা সেখানে রাষ্ট্র সেখানে কি দায়িত্ব পালন করেছে? ধন্যবাদ আপনাকে। আমি আবারও পরে আপনাদের কাছে আবারও আসবো, খুব সংক্ষেপে। হ্যাঁ, একেবারে সংক্ষেপে যেটা বলতে চাই যে অধিকার বা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো শুধু যে কম্পাইল করে নেই, তারা কিন্তু গেছে তথ্য সংগ্রহ করেছে ওই পরিবারগুলোতে, এমনকি সেই পরিবারগুলো এসে জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের আত্মীয় স্বজনরা বক্তব্য পর্যন্ত রেখেছে। মনে করে দিই ফরিদা আক্তার, তারা সবগুলো ঘটনার ক্ষেত্রে যায়নি, তারা কয়েকটি ঘটনার ক্ষেত্রে গিয়েছে, কিন্তু ভেরিফাই করেছে, কয়েকটি ঘটনা ভেরিফাই, সবগুলো ঘটনা নয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন তানজিয়া আলম। আমার প্রশ্ন হলো, র্যাবের অনেক কর্মকাণ্ডকে মানবাধিকার বিরোধী হিসেবে চিহ্নিত করে এই বাহিনীটির বিলুপ্তি দাবি করা হয়েছে দেশে এবং দেশের বাইরে থেকে। এই একটি বাহিনী ভেঙে দেওয়ার দাবি কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে। র্যাবের কর্মকাণ্ডকে মানবাধিকার বিরোধী হিসেবে চিহ্নিত করে এটাকে বিলুপ্তির দাবি করেছে। দেশের ভেতরে একটা রাজনৈতিক দাবি উঠেছে, যেটা বিএনপি করেছে। দেশের বাইরে হিউম্যান রাইটস ওয়াচ করেছে, তারা এই ধরনের কথা বলেছে। এবং এটা যৌক্তিকতা কতটুকু? শাহজাহান ওমর, আপনার কাছেই আসে, যেহেতু আপনারা এটাকে সামনে নিয়ে এসেছেন, সৃষ্টিও করেছেন আপনারা দুটোই। আল্লাহ তাআলা শয়তান আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন বড় ফেরেশতা হিসাবে, কিন্তু আলটিমেটলি উনি শয়তান হয়ে গেলেন। তা আল্লাহর কোনো দোষ নাই, যিনি সৃষ্টি করেন তার কোনো দোষ নাই। যে জিনিস সৃষ্টি হয় তার অ্যাক্টিভিটিস ভালো হলে আমরা সকলে প্রশংসা করি, খারাপ হলে অবশ্য এখন যেভাবে আমরা র্যাবকে ঘৃণা করছি সেভাবে ঘৃণা করি। একসময় বাংলাদেশের জঙ্গি বিভিন্ন উত্থান হয়েছিল। এদেরকে দমন করার জন্য আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ বিভিন্ন বাহিনী থেকে একটু এলিট ফোর্স গঠন করার জন্য, তড়িৎ গতিতে অ্যাকশন নেবার জন্য আমরা বেগম খালেদা জিয়া সরকার র্যাব গঠন করা হয়েছিল। আপনারা জানেন ইনিশিয়ালি র্যাব অনেক ভালো কাজ করেছে। এই যে বাংলা ভাই, শায়েক রহমান এবং আপনার বাগমারা, রাজশাহী অঞ্চলে বিভিন্ন অঞ্চলে যা ভালো কাজ করেছে এবং প্রশংসার দাবিদার। আলটিমেটলি এই র্যাব হয়ে গেল, আমি সরি টু সে একজন ডিফেন্সের লোক হিসাবে, র্যাবের কিছু কিছু সদস্য, সব না, এরা পুরো র্যাবকে কলঙ্কিত করেছে। এখন র্যাব নামে একটা সংগঠন কয়েকজন লোকের জন্য আজকে ঘৃণিত। আমাদের ডিফেন্সে একটা নিয়ম আছে ভাই, যে জন্য বিলুপ্তি চাচ্ছি। যেরকম বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল মনে আছে, 57 জন অফিসার মারা গেল, যার জন্য বিডিআর সংগঠনটা কলঙ্কিত হয়েছে। এই জন্য
বিডিআর চেঞ্জ করে বিজিবি করা হয়েছে। আমি কথাটা বুঝাতে পারছি? কোনো সংগঠনের যখন দুর্নাম হয়, ওই সংগঠনের স্বার্থে নাম পরিবর্তন করে, লোক পরিবর্তন না, নাম পরিবর্তন করে নতুন নামে আবির্ভূত করা হয়, আরও আপনার ইফেক্টিভনেস করার জন্য। আমি আসি একটা প্রশ্ন, আপনি বলবেন, আপনি বলছিলেন যে কিছু সদস্য এই কাজ করেছে, কিছু সদস্য যদি করেই থাকে সেটার জন্য পুরো বাহিনীর দায়ভার নিতে হবে কেন? এক্স্যাক্টলি সো। সেম ইজ বিডিআর। বিডিআরে তো 1 লক্ষ বিডিআরের সৈন্যরা তো অপকর্ম করেনি। 25শে জানুয়ারি করেছিল না ফেব্রুয়ারি, কিছু করেছিল, বাট ওই কাজটা এন্টায়ার বিডিআরের উপরে কলঙ্কময় হয়েছিল। তো আপনার র্যাবের সে সদস্য সংখ্যা 5 to 7,000, সে 500 করেছে, বাট ইটস আ কমন পারসেপশন নাও। সাধারণ মানুষ আবার র্যাব, ওরে বাবা, পুলিশ র্যাব মানুষের বন্ধু না হয়ে, ওরে বাবা এরা মেরে ফেলবে, ধরে ফেলবে, গুম করবে, খুন করবে, ভাড়াটিয়া খাটবে, রাজনীতিবিদের পক্ষে ভাড়ায় খেটে টাকা নিয়ে অমুককে মার্ডার করবে, অমুককে হাইজ্যাক করবে, অমুককে মারধর করবে। হোয়াট ইজ দিস? যার জন্য এটা জাতির দাবি, দেশে বিদেশে সর্বত্র যে কোনো সংস্থা, সরকারের সংস্থা কলঙ্কযুক্ত হলে ওটাকে বাদ দিয়ে নতুন নামে, নতুন আঙ্গিকে, নতুন উদ্যমে নামকরণ করে কাজ করানো। শাহজাহান ওমর, এখানে আপনি যেহেতু তুললেন অভিযোগের বিষয়টা, এই কারণে আপনারা চাচ্ছেন যে র্যাবের বিলুপ্তি করা হোক, কিন্তু ক্রস ফায়ার বলেন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমার কাছে যে পরিসংখ্যান আছে সেখানে কিন্তু পুলিশের ঘটনা র্যাবের চাইতে বেশি। 2014 সালে আমি দেখতে পাচ্ছি র্যাব যেখানে 16টি ঘটনা করেছে সেখানে পুলিশের ঘটনার সংখ্যা 54টি। এটা মানবাধিকার। তাহলে র্যাবকে ভেঙে দিতে হবে কেন? একই প্রশ্ন তো তাহলে পুলিশের ক্ষেত্রেও আসতে পারে। আমি পরিসংখ্যান বলছি। পুলিশ নিজে কখনো যায় না এই গুম খুনের ব্যাপারে, সেখানে র্যাব জড়িত আছে। মাইন্ড ইট, পুলিশের নাম করে কিন্তু র্যাব জড়িত আছে। র্যাব ইন্ডিপেন্ডেন্টলি কোথাও যেতে পারে না। কোনো অঞ্চলে র্যাব নিজস্ব ফোর্স নিয়ে যাবে না যতক্ষণ সাথে ওই অঞ্চলে পুলিশ না থাকে। এটাও একটা তো র্যাবের অপকর্ম, নিজেরা মেরে পুলিশের উপর চাপিয়ে দেওয়া হলো। ধন্যবাদ। পুলিশ কিন্তু এটাকে অস্বীকার করেনি। ধন্যবাদ আপনাকে। ফৌজিয়া করিম ফিরোজ, নিজেরা মেরে পুলিশকে চাপিয়ে দেওয়া হলো, পুলিশ এটা অস্বীকার করেনি। ফৌজিয়া করিম ফিরোজ। হ্যাঁ, ধন্যবাদ। র্যাব ভেঙে দেওয়ার দাবি কতটা যৌক্তিক, ওটাই ছিল ওনার প্রশ্ন। আমি যখন প্রথম র্যাবকে দেখেছি এবং তারা যেভাবে তাদের মানে ড্রেস কোডটা তাদের যে দেখেছি, আমার তখনই মনে হয়েছে যে একটা সাধারণ ব্যক্তি কিভাবে শ্রদ্ধা নিয়ে আসবে যদি আপনি মাথায় একটা পট্টি বেঁধে থাকেন। এইটাই আমার কাছে খুব নেগেটিভ লেগেছে। এবং এইটাকেই কিন্তু আমার মনে হয় এই যে ড্রেসে যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে, মাথার মধ্যে পট্টি, কালো চশমা, এইটাই ইটসেলফ ডু নট ক্রিয়েট আ ভেরি পজিটিভ ইমেজ অফ দ্য র্যাব। এবং এই ইমেজটাই কিন্তু তারা ব্যবহার করেছে, নেগেটিভ কাজে ব্যবহার করেছে। এবং কিছু সব লোকই খারাপ তা না, ভালো লোক আছে, কিন্তু মন্দের লোকের হয়েছে। আরেকটা যেটা হয়েছে আমাদের দেশে, যেটা একটা কমন জিনিস হয়েছে, প্রজাতন্ত্রের যারা কাজ করে তাদের প্রজাতন্ত্রকে সার্ভ করার কথা, কিন্তু তারা মুষ্টিময় কিছু লোকের, এটা এ সরকার বা বিগত সরকার না, সবসময় দেখা গেছে যে আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে যখনই থাকেন মানে ইয়েতে, তার যখন ক্ষমতা থাকে, সেই ক্ষমতাবানদের কাছে এই প্রজাতন্ত্রের লোকরা যদি যখন মানে যখন তারা কথা শুনে তখনই কিন্তু তার এই ধরনের কাজটা করে। তো এই ধরনের কাজ যখনই করবে তখনই একটা ইমেজ, এবং ডিসিপ্লিন ফোর্স তো কখনোই করতে পারে না। ওনার প্রশ্নটা ছিল যে র্যাব ভেঙে দেওয়ার দাবি কতটা যৌক্তিক। শাহজাহান ওমর সরাসরি জবাব দিয়েছেন যে উনি চাচ্ছেন বা বিএনপি চাচ্ছে এটা ভেঙে দিতে। র্যাবকে রিস্ট্রাকচার করা উচিত। মানে তাদের ওই কাপড়টা, ড্রেস কোডটাই তার নেগেটিভ মানে ইমেজ, এবং তাদেরকে সাদা কাপড়ে অনেক সময় অনুসন্ধান করতে পাঠায়, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে কিন্তু ভেঙে দেওয়ার পক্ষপাতে আপনি নন। আমি রিস্ট্রাকচার করা উচিত, কারণ রিস্ট্রাকচার করা উচিত। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি মনে করছেন। শুরুতেই তৃতীয় সারিতে আমি মহান স্বাধীনতার একজন বীর মুক্তিযোদ্ধা। আমার ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের নেতা ছিল। তাকে র্যাব আমার সামনে, আমার স্ত্রীর সামনে, আমার বউর সামনে ধরে হেসড়ে টেনে 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ সহ আমাকে চারদিকে আক্রমণ করে তারপর ওরা নিয়ে যায়। আমি পুরো বাংলাদেশের এমন কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই যে আমি বিষয়টা জানাইনি। তারপর আমি প্রধানমন্ত্রীর যিনি পিএস, তাকেও আমি জানিয়েছি বিষয়টা জানাবার জন্য। মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক যিনি উপদেষ্টা প্রধানমন্ত্রীর, ওনার মাধ্যমে আমি আমার বিষয়টাকে, যেহেতু
এখানে না বললে নয়, এখানে আমার শ্রদ্ধেয় জনাব শাহজাহান ওমর সাহেব, উনি একজন বীরোত্তম। আচ্ছা, আপনি কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন, পারিবারিক অভিজ্ঞতার কথা বললেন, আপনি কি মনে করেন যে র্যাব ভেঙে দেওয়ার দাবিটা যৌক্তিক? র্যাব ভেঙে দিলে, এখানে আমি র্যাব যে ভেঙে দেব, র্যাব ভেঙে দিলে দেশের কিছুটা ক্ষতি আসবে। র্যাব না রাখলে সন্ত্রাস, দুর্নীতি এবং অন্যান্য অনেক কিছু বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ইকবাল সোবহান চৌধুরী, প্রশ্নটা আপনি তো শুনলেন তো ওনার কথাটা, এখন আপনি কি বলবেন সার্বিকভাবে বিষয়টা নিয়ে? আপনি কি বলবেন? কোনো একটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা রাষ্ট্রের কোনো যে সংস্থা, সেখানে যদি কিছু সংখ্যক লোকের অপকর্ম বা অপরাধ প্রবণতা, সেটি কিন্তু পুরো বাহিনী বা পুরো যে সংস্থা তার উপরে পড়ে না। শাহজাহান ওমর সাহেব বললেন যে র্যাব ভেঙে দেওয়া উচিত, তার দল বললেন। তিনি একটা তুলনা দিলেন, শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন, শয়তান যখন আল্লাহর হুকুম মানেননি তখন তাকে বেহেশত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর্মিতে দুজন রাষ্ট্রপতিকে হত্যা করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং পরবর্তীকালে আরেকজন রাষ্ট্রপতিকে আর্মি হত্যা করেছেন, একের পর এক কু করেছেন। তো তাহলে তিনি কি চাইবেন যে আর্মিকে ডিসব্যান্ড করে দিতে? দেশ তাহলে কোথায় যাবে? পুলিশের অনেক অপরাধ প্রবণতা আছে। আজকে যদি পুলিশকে বলা হয় যে পুলিশের যারা এই অপরাধ করছে তারা চিহ্নিত হতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, যদি আপনি পুরো পুলিশ বাহিনীকে যদি আপনি ভেঙে দেন, তাহলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা থাকবে না। আজকে এখানে যারা বসে আছেন বা মানবাধিকার সংস্থাসমূহ, তারা কিন্তু এই র্যাব সৃষ্টির ব্যাপারে কিন্তু তারা বিরোধিতা করেছিলেন, কিন্তু তারপরেও র্যাবকে সৃষ্টি করা হয়েছিল। আজকে র্যাবের কিছু লোক অপরাধের সাথে জড়িত হয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। পুরো র্যাবকে যদি আপনি বলেন ডিসব্যান্ড করে দিতে হবে, তাহলে তো এক একটি 1/11-এর সময় যখন আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তারা বলল রাজনীতিবিদরা দেশের অনেক ক্ষতি করেছে, সেজন্য রাজনীতি মুক্ত করে গণতন্ত্র করতে হবে। তাহলে কি আজকে রাজনীতিবিদদের কয়েকজন রাজনীতিবিদরা তারা হয়তো অপরাধ করেন, সেই কারণের জন্য পুরো রাজনীতিকে কি বিলুপ্ত করে দিতে হবে? এমনকি ধরুন আমি একজন প্রফেশনে আছি, আমার একটি প্রফেশন, আমি সাংবাদিকতা করি। আমার সাংবাদিকতার ভিতরেও তো অনেকে হয়তো বস্তুনিষ্ঠ সাংবাদিক না করে হলুদ সাংবাদিকতা করেন। তো আজকে সেই হলুদ সাংবাদিকতা করেন বলেই পুরো মিডিয়াকে তাহলে বন্ধ করে দিতে হবে? ধন্যবাদ। এটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তিটা হতে হবে যে যারা এই সংস্থাসমূহের যাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব যারা পালন করে না বা যারা এই অপরাধ সংগঠিত করে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে এবং ওই বাহিনীতে ডিসিপ্লিন আনতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু দর্শকদের কাছে ফেরত যাব। বাঁ দিকে আরেকজন হাত তুলেছেন, মাঝামাঝি। আমি প্রথমেই বলবো, আমরা ব্যক্তি যদি এই দেশের স্বাধীন সার্বভৌম রক্ষা করতে চাই, তাহলে আমরা নিজেরাই প্রথম ঠিক থাকতে হবে। শুধু সরকার এবং বিরোধী দলকে দায়ী করলে কাজ হবে না। আমরা যদি ওই র্যাব, তারপর পুলিশ, বিডিআর এরা না থাকলে আমাদের এই দেশের অস্তিত্ব থাকবে না। তাই আমরা দু একজন দোষী থাকতে পারে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এই বললে যে আমাদের বাহিনী শেষ করবে, তা হতে পারে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আরেকজন মাঝামাঝি পেছনের দিকে। আমি মনে করি র্যাবকে বিলুপ্ত করার কোনো প্রয়োজন নেই। র্যাব যেরকম একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে এসে ক্রস ফায়ারে মেরে ফেলে, ঠিক একজন র্যাবের সদস্য বা পুলিশের সদস্য যদি তারা এরকম অন্যায় করে থাকে, তাদেরকে জনসম্মুখে ক্রস ফায়ার দিলেই আমার মনে হয় সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ফরিদা আক্তার। না, আমার কাছে যেটা মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, মানে ধরেন বিএনপি যখন ছিল তারা এটা সৃষ্টি করেছিল সন্ত্রাস দমনের কথা বলে, কিন্তু তাদের সময় কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রচুর ঘটেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বা ক্রস ফায়ার কথাটা আমরা তখন শুনেছি, তার মানে ওটা র্যাব করেছে কিন্তু। আচ্ছা, তারপর কিছু সন্ত্রাস দমন অবশ্যই হয়েছে, যে উদ্দেশ্যে করা হয়েছিল র্যাব এখন সে কাজ করছে কি না
এটা বেশি প্রমাণ হয়ে গেছে নারায়ণগঞ্জের পরে এবং আরো অনেক ঘটনার পরে, যেখানে যেখানে যখন কোনো বাহিনী শাসক শ্রেণীর পক্ষের খুনি বাহিনী হিসেবে হয় তাকে বিলুপ্ত করার প্রশ্ন আছে। এই যে একজন দর্শক বলছেন যে এইভাবে বাহিনী বিলুপ্ত করে দিয়ে কোনো সমাধান হবে না। হ্যাঁ, সেইটাতে আমি একমত যে বাহিনী মানে পুরোটা বিলুপ্ত না করতে পারেন, কিন্তু এখন আর র্যাব নামটা সাথে খুনির নাম জড়িয়ে গেছে এবং সেই কারণে হয় এটার নাম পরিবর্তন করেন, যেটা ফজিয়া করিম বলছেন রিস্ট্রাকচার, পট্টিটা খোলেন এবং র্যাবকে জনগণের স্বার্থে ব্যবহার করতে না পারলে শাসক শ্রেণীর ক্ষমতা রক্ষার জন্য ব্যবহার করলে এটা কোনো দরকার নেই। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খুব সংক্ষেপে আপনি যেটা বলতে চেয়েছেন। আমার বাল্যবন্ধু চৌধুরী যে বলল গভর্নমেন্টের তরফ থেকে কথা বললে হবে না, জনগণের তরফ থেকে কথা বলবো। ইউ অলসো ডু পলিটিক্স, সো ডু আই। কিন্তু আমরা জনগণ কি চায়, কি শুনতে চায়, কি হওয়া উচিত সেটাই আমাদের বলা উচিত। এখানে কথাটা ভুল বুঝেন। র্যাব বিলুপ্তি মানে এই নয় যে এই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে জনগণকে রক্ষা করার কোনো বাহিনী থাকবে না। আর্ম ফোর্সেসের মধ্যে হিস্ট্রি থাকে, একটা ট্র্যাডিশন থাকে, একটা কাস্টম থাকে, একটা ক্যারেক্টার থাকে। সংক্ষেপে আমরা আর কোনো ইউনিট যখন যুদ্ধে পরাজিত হয়, যুদ্ধের পরে ওইটাকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ কি জানেন, ওটার পরাজিত বাহিনী। কথাটা খেয়াল করেন। এ কথার অর্থ এই না যে ওই দেশে কোনো আর্মি থাকবে না। নাম পরিবর্তন করে নতুন উদ্যমে তাদেরকে অগ্রসর হতে হয়। ধন্যবাদ। জাস্ট মিনিট স্যার, কোনো সংগঠন ডিফেমড হয়ে যায়, ডিফেমড, এই যে আমাদের ফরিদাবাদে বললেন র্যাব মানে একটা খুনি বাহিনী, তখন বাহিনী চেঞ্জ হবে না, বাহিনী এটা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের স্বার্থে বা জনগণের স্বার্থে থাকবে। সেটাকে র্যাব নামে দেওয়া, যেটা ফাউজিয়া বললেন, ওটা একটা ভীতি। ওর টুপিটা ড্রেসটা দেখলে আতঙ্কগ্রস্ত হয়, যেখানে তারা মানুষের স্বার্থ রক্ষা করবে, মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই জন্য র্যাব বিলুপ্তি মানে এই নয় যে কোনো সংগঠন থাকবে না, সংগঠন থাকবে, বাট নট ইন দ্য নেম অফ র্যাব। ধন্যবাদ আপনাকে শাহজাহান ওমর। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছিলেন বিবিসি বাংলাদেশ সংলাপ। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মির্জা আশরাফুল ইসলাম। কোনো সদস্য রাষ্ট্রে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে থাকলে জাতিসংঘ কি সেখানে হস্তক্ষেপ করতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খুবই সংক্ষেপে বিষয়টা নিয়ে কথা বলবো। জাতিসংঘ কি সেখানে হস্তক্ষেপ করতে পারে বা করা উচিত, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। ফৌজিয়া করিম ফিরোজ। আপনি ডেফিনেটলি, কারণ আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে থাকবেন, তার সঙ্গে আপনি চুক্তি করবেন, অনেক ধরনের কনভেনশন র্যাটিফাই করবেন, দায়বদ্ধতা থাকবেই। এবং জাতিসংঘ ইন্টারফেয়ার নট ইন দ্য সেন্স যে আমি এই ডিকটেশন দিব, আমি তাদেরকে বলতে পারি যে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা এটাতে চিন্তিত, বা আমরা চাই আপনি এই ধরনের ঘটনা যেন না হয় সেটার জন্য ব্যবস্থা নেন, এটা অবশ্যই বলতে পারে। ধন্যবাদ আপনাকে। ফরিদা আক্তার। জাতিসংঘ একটা তো দায়িত্ব হলো যে বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে মানবাধিকার আছে কিনা সেটা দেখা, কিন্তু জাতিসংঘ সেই হিসাবে তার দায়িত্ব যথেষ্ট পালন করছে কিনা আমার জানা নেই। তবে যেহেতু জাতিসংঘের মাধ্যমে আমাদের দেশ থেকে অনেকে শান্তি রক্ষার জন্য অন্যান্য দেশে যায়, সেখানে যদি আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে সে প্রশ্ন তারা অবশ্যই তুলতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি মনে করছেন। তৃতীয় সারিতে ডান দিকে। হ্যাঁ, আপনারা জানেন যে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, কনভেনশন এগেইনস্ট টর্চার, এই ধরনের যে UN টিটিগুলো আছে যেটা বাংলাদেশ সরকার রেকটিফাই করে,
তাহলে বাংলাদেশ সরকার যেহেতু অনুস্বাক্ষর করেছে, তাহলে জাতিসংঘের যে কনভেনশন সেখানে অনুস্বাক্ষর করেছে, তাহলে জাতিসংঘ কেন প্রশ্ন তুলতে পারে না? অবশ্যই তুলতে পারে, যে হিউম্যান রাইটস মেকানিজমে অবশ্যই তুলতে পারে। যে কিন্তু কোনো হস্তক্ষেপ কি করা উচিত? ফজিয়া করিম ফিরোজ বলছিলেন যে হ্যাঁ বলতে পারে যে এই জিনিসটা উন্নতি করা দরকার, কিন্তু হস্তক্ষেপ কি করতে পারে? আপনার হস্তক্ষেপ মানে যে বলা মানে যে এটা হস্তক্ষেপ হলো, এটা ভাবছেন কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে, একেবারে পেছনের সারিতে। ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আমরা যে 30 সেকশন দেখি, তো সেখানে আমাদের যে মানবাধিকার, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষা হওয়ার জন্য সরকার যে যতটুকু দায়িত্ব পালন করা দরকার, তো অনেক সময় দেখা যাচ্ছে যে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেন। তো এই উদ্বেগ প্রকাশটাই কি শুধু যথেষ্ট? আমাদের তো মনে হয় যে এটা পর্যবেক্ষণ করে এটা ব্যবস্থা নেওয়া উচিত এ বিষয়ে। ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে বাঁ দিকে। যে হত্যার কথা বলা হয়েছে, সেখানে যদি মানবাধিকার লঙ্ঘন করে থাকে তাহলে শুধুমাত্র সেটা কি ঠিকমতো পালন করছে কিনা, এবং আইন যদি প্রিন্সিপাল যদি ঠিকমতো পালন না করে তাহলে জাতিসংঘ কঠোরভাবে হস্তক্ষেপ করা উচিত বলে মনে করি। শুধুমাত্র বললে হবে না, যেটা হস্তক্ষেপ করতে হবে, কঠোরভাবে পালন করা উচিত সেটা। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, ইকবাল সোবহান চৌধুরী। আজকে কিন্তু বিশ্বজুড়ে এই মানবাধিকারের সংজ্ঞা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। কোনো দেশে জাতিসংঘের তুলনামূলক যে বিশ্লেষণ, তাতেও দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেমন ধরুন গাজাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ইরাকে লঙ্ঘিত হচ্ছে, আফগানিস্তানে লঙ্ঘিত হচ্ছে। সেখানে যারা মানবাধিকারের কথা বলেন তারাই কিন্তু এই মানবাধিকারগুলো লঙ্ঘন করছেন। যে তাদের যে কারাগার আছে, সেই কারাগারের ঘটনাগুলো পরবর্তীতে যখন বেরিয়েছে, তখন গুয়ান্তানামো বেতে সেখানে যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বেরিয়ে এসছে, সেই বিচারগুলো কে করবে? আজকে যখন গাজাতে যখন শিশুকে হত্যা করা হয়, নারীকে হত্যা করা হয়, যখন নিরপরাধ মানুষকে যখন হত্যা করা হয়, তখন যারা এই মানবাধিকার রক্ষা করার জন্য জাতিসংঘকে ব্যবহার করছেন, সেখানে জাতিসংঘ অনেকটা অসহায়ের মতো তার দায়িত্ব পালন করছে। আর আমাদের মতো উন্নয়নশীল দেশে যদি মানবাধিকার লঙ্ঘিত হয়, সেখানে এসে খবরদারি করবেন, এটা তো স্ববিরোধী ভূমিকা হবে। আমি মনে করি জাতিসংঘ যদি আজকে সারা বিশ্ব জুড়ে যেখানে যারাই করুক না কেন, যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে যদি হস্তক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি জাতিসংঘ সৃষ্টির যে মূল লক্ষ্য ছিল সেটি বাস্তবায়িত হবে এবং জাতিসংঘের উপরে আস্থা হবে। ধন্যবাদ আপনাকে। শাহজাহান ওমর, খুব সংক্ষেপে। আসল কথা হলো, ইউএনের তো কোনো ফোর্স নাই, তার তো কোনো সৈন্য নাই। উনি দাঁত দেখাতে পারেন, বাট ইউএন ক্যানট বাইট। হ্যাঁ, বাইট করতে পারেন কিভাবে? মনে করেন এই আরও 4 জন সদস্য আছে, ওনাদেরকে বলতে পারেন যে ফজিয়া অ্যাডভোকেট বললেন যে বাংলাদেশে হিউম্যান রাইটস এইভাবে নষ্ট হচ্ছে, দেখো তো বাবা কী করা যায়। তো এরা প্রেশার ক্রিয়েট করতে পারে যে তোমরা এইভাবে চলবে না, তোমাদের দেশের বদনাম হবে, তোমরা এইড পাবে না, তোমাদের বিজনেস হবে না। এই যে আমরা বাচ্চাদের নিয়ে গার্মেন্ট করি, এই জন্য আমেরিকা জিএসপি বন্ধ করে দিয়েছে। আপনি বলছেন এটা চাপ তৈরি করতে, চাপ ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারে, বাট ইট ক্যানট বাইট ইট। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আনিসুর রহমান। বাংলাদেশের নাজুক মানবাধিকার পরিস্থিতির জন্য কি জাতীয় মানবাধিকার কমিশনের কোনো রকম দায়ভার রয়েছে? ধন্যবাদ আপনাকে। জাতীয় মানবাধিকার কমিশনের কোনো দায়ভার রয়েছে কিনা নাজুক মানবাধিকার পরিস্থিতির জন্য? একটু আগে একজন দর্শকও বলছিলেন যে মানবাধিকার কমিশন কি করছে। শুরুটা করতে চাই ইকবাল সোবহান চৌধুরী আপনাকে দিয়ে। মানবাধিকার কমিশনের কোনো দায়ভার আছে এখানে? যে কোনো জাতীয় প্রতিষ্ঠানের দায়ভার তো থাকবেই। মানবাধিকার লঙ্ঘন মানে হলো আমাদের সংবিধানের লঙ্ঘন। তাই আমি মনে করি যে শুধুমাত্র একটি সংস্থা নয়, মানবাধিকার সংস্থা নয়, এখানে আদালত, এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এখানে আমি যে পেশায় কাজ করি, আমাদের পেশা, আমাদের যারা এনজিও যারা আছেন, তাদের লয়ার, যে কোনো সংস্থায় কাজ করতে হবে এবং সবাই মিলেই যদি আমরা এই মানবাধিকার রক্ষা করার জন্যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কাজ না করি,
অর্থাৎ কাউকে যাকে বলে আমরা ব্লেম গেম, সেটা না করে যদি আমরা সত্যিকারভাবে বিশ্বাস নিয়ে যদি মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে চাই, তাহলে কিন্তু আমি মনে করি যে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে শুধু একমাত্র মানবাধিকার কমিশনে নয়, এমনকি শুধুমাত্র রাষ্ট্র ইচ্ছা করলে পারবে না, যদি রাষ্ট্রের সাথে যারা জড়িত, সেটা মানুষ, জনগণ থেকে শুরু করে রাজনৈতিক শক্তি, পেশাজীবী সবাই মিলে যদি আমরা কাজ করি। ধন্যবাদ। ফরিদা আক্তার। আমি খুবই দুঃখের সাথে বলবো যে মানবাধিকার কমিশন হওয়ার পর আমরা যতখানি আশাবাদী হয়েছিলাম ততখানি হতাশ হয়েছে, এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের একটি দুটি ঘটনা ছাড়া আমাদের মানবাধিকার কমিশনকে আমরা ওভাবে সক্রিয় হতে দেখিনি, এবং তারা কিন্তু তাদের দায় মানে পালন করতে পারেনি। কথা বলছে মানবাধিকার কোথায় কথা বলছে, কোথায় বলছে? এই যে মানবাধিকার, আমি প্রতিদিনই পত্রিকায় দেখা যাচ্ছে তিনি বলছেন যে মানবাধিকার লঙ্ঘনের জন্য কথা বলা পর্যন্তই কি মানবাধিকার কমিশনের কাজ? মানবাধিকার কমিশন যদি আজকে সত্যিকারের কাজ করত, যতগুলো মানবাধিকার সংগঠন আছে এবং যারা আমাদের মানে পত্রপত্রিকা, এবং তাদেরকে নিয়ে ওনারা কিন্তু একটা বিশাল শক্তিশালী একটা গ্রুপ হতে পারত, এবং বাংলাদেশের মানবাধিকার অবস্থা অনেক উন্নত হতো যদি আজকে মানবাধিকার কমিশন সঠিক দায়িত্ব পালন করত। ধন্যবাদ আপনাকে। শাহজাহান ওমর। মানবাধিকার কমিশনের এর তো কোনো কিছুই নেই। এর আছে কি? না আছে জনবল, না আছে মনোবল, না আছে অর্থবল, না আছে কোনো কিছু করার মতো কোনো ক্ষমতা। এসে এটা একটা টিটুলার হেড। যাই হোক, তথাপিও দেশ বিদেশে আছে, আমাদের দেশেও মানবাধিকার কমিশন ম্যাক্সিমাম বলতে পারি একটা এডিশনাল আইজ অ্যান্ড ইয়ার্স অফ দি গভর্নমেন্ট। ওই আমাদের মিজান সাহেব দেখি মাঝে মাঝে সাসপেন্ডার পরে টরে চুল টুল এলোমেলো রেখে টেকে দৌড়দৌড়ি কম করে না, হসপিটালে যায়, গ্রামে গ্রামে যায়, ঘোরাফেরা করে। লিমন ছেলেটা আমার এলাকারই, আমার উপজেলার, আমার কনস্টিটুয়েন্সির, ওখানে ঘোরাফেরা করে, কিন্তু করবে কি? হি হ্যাজ নো পাওয়ার, নো ফাংশন, তাকে তো দায়িত্ব দেওয়া হয় না। আর যেটুকু দুই একটা রিপোর্ট করলো তার তো ফলো আপ নাই। গভর্নমেন্ট ইজ মাম, গভর্নমেন্ট তো কোনো অ্যাক্টিভিটিস করছে না, তো ওরা তো হতাশ হয়ে ঠিক আছে বা বেতন পাচ্ছি, দরকারটা কি, বসে থাকি। ধন্যবাদ আপনাকে। ফৌজিয়া করিম ফিরোজ, আপনি জাতীয় মানবাধিকার কমিশনের একজন অনারারি মেম্বার। শাহজাহান ওমর তো বললেন কিছুই করার নাই। আসলে প্রথম কথা হলো যে মানবাধিকার কমিশনকে যদি আপনারা সেইভাবে অ্যাকনলেজ না করেন, তাহলে সেই কাজটার তাদের দামটা কোথায় থাকবেন? সরকারি পর্যায়ের কথা বাদ দেন, একটা সাধারণ মানুষ যদি মানবাধিকার কমিশনকে কমিশন হিসেবে না দেখেন, তাহলে যদি ওইটুকু মর্যাদা না দেন বা ততটুকু যদি আস্থা না থাকে, তাহলে মানবাধিকার কমিশন কোন ভরসায় কাজ করবে? আমি মনে করি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দেশে হিউম্যান রাইটস কালচারটা নাই। পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে হিউম্যান রাইটস কমিশন আছে, সে কিন্তু অনেক স্ট্রং, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে উনি পেপারে পত্রিকায় বলছেন যাচ্ছেন, ওনারা কিন্তু এইভাবে করছেন না, কিন্তু প্রতিটি লোক কিন্তু সম্মান করছেন এবং স্টেট অর্গানগুলো রেসপেক্ট করছেন, যার ফলে কিন্তু ওখানে শক্তিশালী। মানবাধিকার কমিশন যদি একটা পুলিশ অফিসারকে চিঠি দেন ইন্ডিয়াতে, ওই পুলিশ অফিসার তৎক্ষণাৎ পরের দিন রিপোর্ট করে। আমাদের সেই কালচারটা নাই, সেই রেসপেক্টটা নাই। এটা দায়িত্বশীল, শুধু দায়িত্ব মানবাধিকার কমিশনের না, প্রতিটি ব্যক্তি এবং বিরোধী দলের নেতা নেত্রীরা আজকে যতটুকু বলছেন ততটুকু কিন্তু না। মানবাধিকার কমিশনকে আপনাকে দেখতে হবে যে কিভাবে তাদের অবস্থা। তাহলে কি বিষয়টা এমন হচ্ছে যে এটা একটা কাগজে বাঘ, যে কথাটা কাগজের বাঘ না, আমি মনে করি সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সে ড্যাফোডিলসের মতন সৌন্দর্য আছে, সেটা পরে বোঝা যাবে। মানবাধিকার কমিশন কিন্তু অলরেডি, আমি মনে করি, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, আমি বলেছি আমরা ঢাকে ঢোল পিটেছি, আস্তে আস্তে যাচ্ছে। The culture has started. ধন্যবাদ আপনাকে ফৌজিয়া করিম ফিরোজ। দর্শকরা অনেকে হাত তুলেছেন, আমি দর্শকদের আলাদা কোনো ব্যক্তিগত মতামত না নিয়ে একটি সার্বিক মতামত নেব। মানবাধিকার কমিশন বাংলাদেশে তার 7 বছর হলো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটি হচ্ছে যে মানবাধিকার রক্ষায় মানবাধিকার কমিশন কি তার দায়িত্ব পালন করতে পারছে বা প্রত্যাশা পূরণ করতে পারছে? আপনারা কি একটু হাত তুলবেন যে কতজন মনে করেন যে প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা? কতজন মনে করেন? হাত তুলবেন। পারছে না কতজন মনে করেন? আচ্ছা, পারছে না আপনারা সবাই দেখতে পাচ্ছেন 98%-এর বেশি, মোটামুটি কয়েকটি হাত ছাড়া। আর তারা দায়িত্ব পালন করতে পারছে, এই কথা কারা মনে করছেন? মাঝখানে একজন হাত তুলছেন, দেখি আপনি দাঁড়ান, যিনি মাঝখানে হাত তুলেছেন, যে আপনি মনে করছেন যে মানবাধিকার কমিশন তার দায়িত্ব পালন করতে পারছে।
মানবাধিকার কমিশন তো আমার মতে যে পারছে, কারণ আমাদের যারা আমরা সাধারণ যারা জনগণ আমরা তো ওনাদের সেরকম হেল্প করছি না, বিরোধী দল সেরকমও হেল্প করছে না, সরকারি দলও সেরকম হেল্প করছে না। তারা যেতটুকু পারছে আমার মনে হয় যে ভবিষ্যতে আস্তে আস্তে একদিন উন্নতর দিকে যাবে, আস্তে আস্তে একদিন মানবাধিকার কমিশন গঠিত হবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যারা আছেন চারজনকে। ধন্যবাদ রইল দর্শক হিসাবে আপনারা বাকি যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকেও। আর দুঃখ প্রকাশ করছি অনেকে হাত তুলেছেন, সেই সুযোগ আমি আপনাদের দিতে পারিনি। এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও ঢাকাতেই হবে। আশা করছি সেই অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পাবো, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।